সম্মুখীন হয়নি তামান্না। সদাগর মহলের মধ্যে দিয়ে ঢুকছে আর মুস্কি হেসে ভাবছে সারাদিনের ঘটনা। মুখে লাজুক হাসি ফুটে উঠছে তার। নিশাত বলেছিল শাড়ি পরতে, কিন্তু সে পরেনি। নিশাত প্রশ্ন করাতে বলেছে, আমি শাড়ি পরে কাউকে নিজের সৌন্দর্য অগ্রিম দেখাবো না। যেদিন নিজের জীবন সঙ্গীকে তিন কবুল বলবো, ওই দিন তার জন্য শাড়ি পরে সাজবো। নিশাত কোনো দ্বিমত জানালো না, বরং খুশি হলো। আজ ভালোই ঘুরেছে সে। এখনই তার মনের কথা জানাতে চায় চিত্রাকে। বাসায় রোহিণী থাকলে তাকেই জানাতো, কিন্তু রোহিণী এখন যশোর শহরে থাকে। দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে নিজের ঘরে না গিয়ে সোজা গেল চিত্রার ঘরটায়। দরজা খুলে ভেতরে ঢুকেই বলে, আমি আমার মনের কথা তোমাকে জানাতে চাই। বলতেই মুখটা বেঁকিয়ে এলো। ফালাক বসে আছে, চিত্রা নেই। তামান্না মনে হয় ভুল কিছু দেখলো, তাই চোখ ডলে নিয়ে বলে, ভাবি তুমি? ফালাক শুধু তাকিয়ে থাকে। তামান্না ওর ভাইকে অন্ধের মতো বিশ্বাস করে। নিজের ভাই না, মামাতো ভাই জুলফিকারের কথা বলা হচ্ছে। সবার ভাষ্য মতে জুলফিকারের চরিত্র ফুলের মতো পবিত্র। অবশ্য ব্যাপারটা এমনই। ফালাক নিজেও তো জুলফিকারকে অন্য নারীতে আসক্ত হতে দেখেনি, কখনো দেখেনি কোনো নারীকে বাজে দৃষ্টিতে দেখতে। মধুজার ব্যাপারটা ভিন্ন। তাকে বিয়ে করেনি, এমনকি শারীরিক সম্পর্কে লিপ্ত হয়নি। নিজ স্বার্থ অবধি বজায় আছে সব কিছুর বিনিময়ে। এটা বলতেই হয় জুলফিকারের কোনো পরনারীর প্রতি আলাদা বাজেট টান নেই। সে শুধু নিজের জগৎ নিয়েই ভেবেছে। কিন্তু ফালাক চায় না এমন লোকের সাথে সংসার করতে। নিজের মায়ের খুনিকে কেউ জেনে বুঝে নিজের সাথে রাখতে পারে না। তামান্না এসে ফালাককে জড়িয়ে ধরে বলে, ভাবি, আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি জানো? শুধু কি আমি, জুলফি ভাই সব সময় তোমার জন্য দুশ্চিন্তা করে। আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তোমার কি হয়েছিল? বিশ্বাস করবে তো বললে? কপাল কুঁচকে এলো তামান্নার, কিছুই না বুঝে বলে, অবিশ্বাসের কিছু তো তোমার মাঝে আমি দেখি না। তাহলে শোনো, তোমার ভাই কালো জাদু করে। উনি কোনো ভালো ব্যক্তি না, নিজের সন্তানকে খুন করতে উঠে পড়ে লেগেছেন উনি। এমন লোকের থেকে রেহাই পেতেই আমি পালিয়েছিলাম। দুর্ভাগ্য আমার আবার এখানে ফিরিয়ে এনেছে। তামান্নার মাথা চক্কর দিতে লাগলো। ফালাক যেগুলো বললো সব তার মাথার উপর দিয়ে যাবে যাবে ভাব। কিছুক্ষণ নীরবতা পালন করে বলে, এবার কি তুমি পাগল হয়েছো? কি? মানে স্বামী সুস্থ হবার পর কি বউ পাগল হয়ে গেল? আমি পাগল হতে যাব কেন? ও দুঃখিত, তুমি তো মেয়ে মানুষ, তুমি পাগল না, পাগলি হবে। কি সব বলছো তুমি? আমি তোমাকে এই বাড়ির রহস্যের কথা বলছি তামান্না আপু। ভাবি, বাস্তব জীবনে আসো। এসব কালো জাদু বলে কিছু হয় না, শুধু লোক মুখে এসব মিথ্যা তথ্য ছড়ায়। আমি গ্রামের দিকে বাস করে এসব বিশ্বাস করি না। আর তুমি শহরের আশ্রমে বড় হয়েও বিশ্বাস করছো। লোকে হাসবে এগুলো শুনলে। ফালাক ক্ষিপ্ত হয়ে বলে, হ্যাঁ, সেই তো। এগুলো এমন এক সত্য ঘটনা যেগুলো নিয়ে দ্বিমত দেখানো হয়। আধুনিক সময়ের মানুষেরা এগুলো বিশ্বাস করে না বলেই আজকাল অহরহ সংসারে অশান্তি হয়। তোমরা কি বুঝবে এই বদনজর আর কালো জাদু কতটা ভয়ঙ্কর পরিণতি আমাদের জন্য? যেদিন এসবের মুখোমুখি হবে সেদিন বুঝবে এগুলো আসলে বাস্তব কিনা। আমরা এতটাই আধুনিক যে ইসলাম মানি না, নিজেকে পবিত্র রাখি না, নিজেদের ব্যাপারে সতর্ক থাকি না, আর এটার সুযোগ নিয়েই আমাদের উপর নজর লাগে। যারা নজর দেয় তাদের নজর কাজ করে ঠিক এসব কারণেই। জানি এগুলো বিশ্বাস করবে না, কারণ এগুলো প্রকাশ্যে ঘটে না। ঠিক যেমন তোমার ভাই কালো জাদু করে আর তোমরা কেউ ধরতে পারছো না। তামান্না কপালে হাত দিয়ে বলে, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো, এমন কিছুই না। আচ্ছা শোনো আমার কথা, অনেকদিন পর তোমার সাথে আমার দেখা। কত কত গল্প জমা আছে জানো? ননদ ভাবি অনেক আনন্দ হবে। ফালাক হতাশার নিঃশ্বাস নিয়ে বলে, হ্যাঁ, আমরা আনন্দ করব। মনে মনে বলে, সেই আনন্দে কুনজর দেবে তোমার ভাই। এবার সেই সুযোগ আমি দিব না। এদের মাঝে থেকেই এই অদৃশ্য শক্তিকে শেষ করে দিব আমি। জঙ্গলের ধারে এসেছে ফরহাদ। ভ্যান থেকে নেমেই জঙ্গলের ধারে বাদাম গাছটায় এসে দাঁড়ালো। অপেক্ষা করে যাচ্ছে চিত্রার জন্য। দুশ্চিন্তায় আছে কাল থেকে। ফালাককে খুঁজে পাচ্ছে না সে।
অনেক জায়গায় খুঁজেছে ফালাককে, কোনো খোঁজ নেই তার। এদিকে চিত্রার সাথে এই সময় তার দেখা করার কথা, চিত্রাও আসে না। সওদাগর মহলের দিকে চোখটা স্থির রেখে অপেক্ষার প্রহর গুনছে। আচমকা পেছন থেকে তার পিঠে কিল পড়ল যেন। পিঠে হাত দিয়ে পেছনে ঘুরে দেখতে না দেখতে জেহেরের আক্রমণ। রাগে চশমা চোখ থেকে ছুঁড়ে মেরে মনের শান্তি মেটাতে কিল বসিয়ে দেয়। অনেকক্ষণ ধরে সহ্য করলেও অবশেষে ফরহাদ নিজেও পাল্টা আঘাত শুরু করে। জেহেরের গলা পেছন থেকে হাত দিয়ে চেপে ধরে বলে, ভুলে যাবেন না আমার গুরুর আপনার থেকেও শক্তিশালী। তার শিষ্য হয়ে আমার ক্ষমতা থাকার কম না। তুই যখন গুরু ভক্ত তাহলে মির্জাফরি করলি কেন? এটা সাময়িক মির্জাফেরি। গুরুর সন্তান আপনার প্ররোচনায় পড়ে গুরুর বিরুদ্ধেই দাঁড়াবে এটা জানতে পারে গুরু, তাই সে অনাগত সন্তানকে পৃথিবীতে আসার আগে শেষ করে দিতে চায়। অথচ আসল সত্য হলো আপনি গুরু থেকেই গুরু অনাগত সন্তানকে নিজের দলকে টানার ছক কষে রেখেছে। গুরুর শরীরে বীজ যে প্রভাব, এটা দিয়ে বনের শরীরের যে সন্তান পৃথিবীতে আসবে সে এক নতুন শয়তান। যেমন গুরুকে শয়তান বানানোর পেছনে আপনারা দায়ী, তেমনি এই নতুন শয়তানের জন্মের কারণও আপনারা। কিন্তু যন্ত্রণা সহ্য করবে গুরু? আপনারা খেলবেন আর সে পূর্বে। গুরু সেটা হতে দিতে চায় না বলেই সন্তানকে শেষ করতে চায়। অথচ আমিও তার বোনের চোখের সামনে সন্তানকে ঘিরে ভালোবাসা দেখেছি। গুরুর বুকে স্বপ্ন দেখার যন্ত্রণা বুঝেছি। তারা দুজনেই চায় এই সন্তান পৃথিবীতে আসুক, কিন্তু আপন জনেরাই তাদের স্বপ্ন ভেঙে দিচ্ছে। গুরুর মনকে পাথর বানিয়েছে, যেটা আমি দেখতে পাই। এই দুই ভাইয়ের শত্রুতার বলি হোক এই নিষ্পাপ সন্তান। তাই আমিও শরীরে বিষ সরিয়ে তাকে আদর্শ মানুষ করে তুলব। সে হবে না আপনার মতো শয়তানের সঙ্গী। গুরুর মতো হিংসাপরায়ণ, আগুনে পোড়া হৃদয়ের উত্তরসূরি। সে হবে বৃষ্টি ভেজানো পানি, যেটা দাও দাও করে গুরুর শরীরের আগুনকে নিভিয়ে দেবে। গুরুর সন্তান গুরুর বিপরীতমুখী হবে, কিন্তু একজন সৎ ব্যক্তি হিসেবে, কোনো কাফেরের প্রতিচ্ছবি হবে না। কথাগুলো বলার সময় জেহিরের গলা পেছন থেকে খিচে ধরেছিল। কথাটুকু শেষ করতে না করতেই জেহিরের আক্রমণের শিকার হয়। পেছন থেকেই ফরহাদের পেটে আঘাত করে, তাই ঝুঁকে গেল ফরহাদ। অতঃপর জেহির হিসিয়ে বলে, তুই চাইলে তো সম্ভব না। আমি তোকে শয়তান তৈরি করবার জন্য অগ্রিম ব্যবস্থা করিয়ে রাখি। মধুজা আসার আগে ঘটনা এটা। যখন আমার সামনে মিথ্যা রাশি মানে মধুজাকে রাশি সাজিয়ে আনে, ঠিক তখন আমি মধুজার মাধ্যমে সব করে রাখি। আমি চেয়েছিলাম জুলফিকার আর রাশি মিলে যে সন্তান আসবে সে আমার শীর্ষ হবে, যার হাত ধরে আমি হব কালো জাদু রাজ্যের শক্তিশালী জাদুকর। কিন্তু তখন জানতাম না ওটা রাশি না। যখন জানতে পারলাম ওই রাশিকে নিজে হাতে শেষ করে দিলাম। হঠাৎ করে বাড়িতে যেদিন রাশি আসে ফালাক নামে, আমি তো অবাক। বড়মা জানায় ও সেই মেয়ে যে কিনা তার প্রিয় বান্ধবীর হাত ধরে বাসে এসেছিল। প্রথম দেখে ফেসে গেলাম, নাহলে তোরা এত দূর এগোতেই পারতিস না। যদি আমি ফালাকের উপর ফেসে না যেতাম তাহলে ও চলে যেত জাদু বাবার কাছে। জুলফিকারের উদ্দেশ্য হাসিল হতো না। আমি ভালোবাসা, এই ভালোবাসা শালা জীবনটাকেই পাল্টে দেয়। এই যেমন আমি ছিলাম গুরুর খাস দাস, হয়ে গেলাম মির্জাফর। এই শালার শব্দটা আটকে মির্জাফরের দিকে পদার্পণ করতে হলো। কাকে ভালোবাসিস তুই? পাগল কামড়েছে নাকি? আমাকে এই নামটা বলবো? দেখ, তোর ভালোবাসা সম্পর্কে জানা বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু আমার পথ থেকে সরে যা। খেলাটা আমাদের দুই ভাইয়ের মাঝখানে তুই তৃতীয় ব্যক্তি হয়ে গন্ডগোল বাঁধাস না। আমি গণ্ডগোল না বাদালে এই অনাগত সন্তান নিয়ে বোন এতটুকু এগোতে পারতো না। পারতো, আমার হাত ধরে পারতো। পরে বোন আপনার ধ্বংস দেখত, ঠিক যেমন চায় নিজের স্বামীকে ধ্বংস করতে। বোনকে এতদিন নিজের কাছে রেখে সত্যিটা বলিসনি কেন তাহলে? কারণ আমি ওয়াদাবদ্ধ। যতটুকু আমি করেছি
ততটুকু কাজ ওয়াদার বাইরে। তোর ওয়াদার গোষ্ঠী মারি, আমার রাস্তা থেকে সরে যাবি। ফরহাদ এগিয়ে শাসাতে নেবে পেছন থেকে মোটা কণ্ঠ ভেসে আসে। যদি আপনাদের রাস্তা নিয়ে ঝগড়া করা সম্পূর্ণ হয় তবে আমাকে একটু জায়গা করে দিন। আমার বউ অপেক্ষা করছে, তার সাথেও আমাকে আবার ঝগড়া আকৃতির কিছু প্রেম মুহূর্ত কাটাতে হবে। দুজনেই পেছনে ঘুরে জুলফিকারকে দেখল। দুজনে রাস্তার দু প্রান্তে গেলে ওদের মাঝ দিয়ে হাঁটছে জুলফিকার। বর্তমানে জুলফিকারের নজরে দুজনেই তার শত্রু। সে যেভাবেই হোক না কেন, জুলফিকার নিজের মতো হাঁটতে থাকে। কেন? সামনের দিকে চলে গেলে কারা? পেছন থেকে জেহের আর জানায়। তুমি আমাকে না দেখে তুই যতই প্রতিদানে ওদেরকে যেতে দেখছো চাস না কেন? কেন, আমি তোকে এক দানে শেষ মাইরো না করে গো দেব। বাটুল ছেড়ে। জুলফিকার একটু থামলো, একটা পেছন সাপ ঘুরে ধরলে তাকালো। অনেক উপকার জেহের হবে। ফরমাল পোশাকে এখন তো আছে, দেখছি ফরহাদ আছে সাধারণ পার্টি একটা ফতুয়া পরে। প্রতিদিন আসা দুজনের লাগবে। দুরকম চাহনি জুলফিকারের দিকে। কালো পাঞ্জাবি পরিহিতা জুলফিকার মৃদু হাসলো, দুজনের দিকে সুরমা দেওয়া চোখ স্থির রেখে বলে, আমার বিপক্ষে বিছানো প্রতিটি দান আমি চোখে দেখি, এমনকি মনে গেঁথে রাখি। কারণ আমি প্রতিদ্বন্দ্বী নই, আমি প্রস্তুত প্রতিপক্ষ। আমাকে হারানো এত সহজ নয়। জুলফিকারের দৃঢ় বিশ্বাসের সাথে কথা শুনে জেহের খিলখিল করে হেসে বলে, তোর প্রতিপক্ষে এবার তোর বউ, এমনকি তাকে বানিয়েছে তোর খাস দাস, যাকে নাকে খত দেওয়া থেকে বাঁচিয়েছিস, কিন্তু তোকে সে নদীতে ভাসিয়ে দিল। প্রতিপক্ষ কখনো দূরের কেউ হয় না, এটা আমি জুলফিকার সওদাগর খুব ভালো করে শিখে রেখেছি তোর মতো ভাইয়ের থেকে। তাই আমি জানি এই প্রতিপক্ষকে কিভাবে নিজের জীবনে রেখে জীবনটাকে নদীতে ভাসিয়ে কাটিয়ে দেয়া যায়। একটা উপকারী কথা জানিয়ে দেই তোকে, আজ থেকে নিজের বিশ্বস্ত ব্যক্তিদেরকেও অবিশ্বাস করতে শেখ, কারণ তারাই তোর পিঠে ছুরি চালিয়ে দেবে। প্রতিটি কথা ফরহাদ নীরবে হজম করে নেয়। একমাত্র সেই জানে এই বুলিগুলো গুলিবিহীন তাকে কতটা আঘাত করছে। এমনটাই হওয়ার ছিল। কারো সুখ দেখতে যদি তার থেকেই এমন বাক্য হজম করতে হয়, তবে এটাতে যে কত বড় আঘাত হানে সেই বুঝবে যে এমন পরিস্থিতির সম্মুখীন। ফরহাদ মৃদু হাসি উপহার দেয় দুজনের মাঝে। জুলফিকার দাঁড়িয়ে রইল না, বরং হাঁটতে থাকে। ফরহাদ অপেক্ষা না করে ভ্যানে উঠে চলে যায়। এখন আসাটাই ভুল তার। গভীর রাতে আসবে, চিত্রার সাথে গোপনে দেখা দেবে। আজকে ব্যালকনি দিয়েই সে চিত্রার ঘরে যাবে। এই সওদাগর মহলে কেউ ঢুকতে পারে না, কড়া পাহারায় রাখা। কিন্তু জুলফিকারের সহযোগিতায় কয়েকবার আড়ালে আবডালে ফরহাদ এসেছে, তাই এখন তার কাছে গোপনে চিত্রার সাথে দেখা দেওয়াটা ডাল ভাত। শোরুম থেকে বাসায় ফিরল জুলফিকার। মাঝপথে দুজনের সাথে কথা হলো শুধু। এসে নিজের ঘরে গিয়ে গোসলে ঢুকলো। শোরুমের মধ্যে এসির ঠান্ডা ভাব, বাইরে এলেই আগুনের উত্তাপ মনে হয়। গা ঘেমে গেছে। সচরাচর আমরা বাড়িতেই দেখতে পাই পুরুষ মানুষ বাইরে থেকে খেটে আসার সাথে সাথে গোসলে ঢোকে। গোসল শেষ করে আরেকটা কালো পাঞ্জাবি পরে নিল। এই লোকটার কাজই কালো পাঞ্জাবি পরে থাকা। গায়ে আতর মেখে বাইরে বের হয়। খাবার টেবিলে বসতেই রুবাইদা খাবার নিয়ে হাজির। জুলফিকার মৃদু হাসি ফুটিয়ে প্রশ্ন করে, আব্বিজান এসেছেন? না, আড়তে আজ পিকনিক হচ্ছে। জেহের চলে এসেছে। ওসব ঘি দিয়ে বিরিয়ানি রান্না খাবে না, তাই তোর আব্বিজান কিছু নিয়েও আসবে। তুই খাবি নাকি? আমি কবে থেকে আমার রাতের বেলা এসব ভারী খাবার খেতে শুরু করলাম? এজন্যই প্রশ্ন করা। আচ্ছা, আপনি খাবেন না? উপাস থেকে শুনি তোর আব্বিজান খেয়েছে কিনা, তারপর খাবো। মুচকি হেসে ভাত মাখাতে থাকে জুলফিকার। আম্মি জানের এই স্বামী ভক্তিটা দেখে তার ভালো লাগে, কারণ জুলফিকার জানে তার আম্মি জানের একটা অতীত আছে, যেই অতীতের জন্যই জুলফিকার বেশি কষ্ট পেত। ভাবতো তার জন্ম নেওয়াটা বৃথা। এগুলো তার মস্তিষ্কে একমাত্র ব্যক্তি ঢুকিয়ে রাখত, সে হলো ফরিদা। কটূক্তিতে সেরা এই মহিলা। জুলফিকারের মনক্ষুণ্ণ রাখার জন্য ইনিয়ে বিনিয়ে একটু সাজিয়ে সত্যিকে মিথ্যে, আবার মিথ্যাকে সত্যি করে দিত। তাই যখন থেকে দেখে আম্মিজান তার আব্বিজানের জন্য যত্ন নিতে শিখেছে, তাও নিজ থেকে তখনই জুলফিকার খুশি হয়। গালে খাবার নেওয়ার আগে প্রশ্ন করে, আপনার বৌমা খেয়েছে? রুবাইদা হাসবে না, ছেলের কথার উত্তর দেবে বুঝতে পারছে না। হাসিকে চাপা রেখে বলে, তামান্না এসেছে, ওর সাথে গল্প জুড়েছে। তাড়াতাড়ি খেয়ে নিতে বলুন, কাল ওকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। আপনি না হয় তামান্না যাবেন। তুই নিয়ে যা। জুলফিকার খাওয়া থামিয়ে এক পলক দেখে নিল রুবাইদাকে, অতপর জানায়, আপনার মনে হয় এখন আমার সাথে কোথাও যেতে চাইবে সে?
ওহ, আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা, যাবো কাল আমি সাথে করে। জুলফিকার খাওয়া শেষ করে হাত ধুয়ে উপরে উঠতে উঠতে বলে, আব্বিজান খাবার নিয়ে আসবে, কিন্তু খেয়ে আসবেন না, বরাবরের মতোই না খেয়ে আসবেন। অপেক্ষায় থাকবে আপনার সাথে খাবার। আপনি জানতেও পারবেন না, ভাববেন নিজের মতো খেয়ে এসেছে। তাই আব্বিজান ওই রাতটা অনাহারে কাটাবে, কিন্তু অনাহারে কাটাবেন আপনারা দুজনেই। জুলফিকার চলে গেল ঘরে। রুবাইদার অবাক চাহনি। এর মানে জুনায়েদ সওদাগর এর আগেও পিকনিক করলে খেয়ে আসতেন না, খাবার নিয়ে আসতেন পরিবারের সাথে সাথে নিজেকেও সবার মাঝে রাখার জন্য। এদিকে রুবাইদা ভেবে নিত বাকি পুরুষদের মতো তিনিও বাইরে থেকে ফুর্তি করে খেয়ে এসেছেন, এজন্য রুবাইদা না খেয়ে ঘুমিয়ে পড়ত, কারণ এই রাতগুলোতে তার একা খেতে ইচ্ছে করতো না। জুনায়েদ সওদাগর তার অভ্যাস হয়েছে এখন, অভ্যাসকে আঁকড়ে ধরতে ভালোবাসে রুবাইদা। তার মস্তিষ্কে এটা ঢুকেছে, ভাগ্য যেটা লিখে রাখে তাকে খণ্ডানো সহজ না। নসিবে যে আছে সে যে করেই হোক ফিরবে। নানি দাদিরা একেবারে ভুল কিছু বলে না, বরং সঠিকই বলেন। চোখের পানি মুছে খাবার নিয়ে উপরে উঠল রুবাইদা। 3 জন মেয়ে বসে আছে, খাবার নিয়ে ঘরে ঢুকে বলে, আমি শুধু আমার বৌমার খাবার এনেছি, তোরা খাবার টেবিলে খাবি। তামান্না বলে, আব্বিজান কল দিয়ে জানিয়েছেন আমাদের জন্য বিরিয়ানি রান্না হবে, কিন্তু রাত হবে অনেক, 12টা পার হবে, কারণ তারা 10:30টায় রান্না শুরু করেছে। 12টা? মনে মনে ভাবছে। লোকটার শরীরের যে অবস্থা, এত অপেক্ষা করা ঠিক হবে না। তামান্না আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমি বড় মামার জন্য ওষুধ পাঠিয়ে দিয়েছি অনেক আগেই। আব্বিজান শুধু জানালো বিরিয়ানি খেতে চাইলে অপেক্ষা করো। আমরা রাজি হয়েছি। চৈতালি ও ফরিদা ঢুকেছে ঘরে। চিত্রা মনে মনে ক্ষিপ্ত সবার ওপর। আজকের দিনটি তার জন্য কুফা। ফরহাদের সাথে সাক্ষাৎ হয়নি এখনো, ভাবছে। আচ্ছা, ও কি জানে ভাবি আমার কাছেই আছে? কিভাবে জানবে? আমি তো পাচ্ছি না ওকে ফোনে। শালা কাজের সময় ফোন কোথায় রাখে কে জানে। চৈতালি এসে বসে চিত্রার পাশে। চিত্রার মাথায় হাত রেখে বলে, মাথা গরম কেন? তেল দেওয়া হয় না ঠিক মতো? আয়, আমি তেল দিয়ে দিই। চিত্রা মাথায় তেল দিতে চায় না, বিশ্রী লাগে দেখতে চুলগুলো, তাই বিরক্ত হয়ে বলে, উফ, এই প্যাচ প্যাচ করা জিনিস আমি মাথায় দিতে চাই না। এমন বললে হবে? নারীর আসল সৌন্দর্য চুলে। সামনে বস আমার। এদিকে রুবাইদা এক এক লোকমা ফালাককে দিচ্ছে, আরেক ফালাক চুপচাপ খাবার মুখে নিচ্ছে। রুবাইদা মৃদু হেসে বলে, আজকালকার মেয়েরা এগুলো পছন্দ করে না। তা যা বলেছ বড় আপা। শুধু কি তাই, চিত্রা দিন দিন আমার অবাধ্য হয়ে যাচ্ছে। অবাকের সাথে চিত্রা পেছন ঘুরে বলে, আমি কখন অবাধ্য হলাম আম্মু? এতবার বলি অন্যদের মতো আম্মি জান বলে ডাক। তোর ভাই তো বেশি সময় বাইরে থেকেও এখন অভ্যাস বদলেছে, তুই পারিস না কেন? আমি তোমার সাথে এত সময় কাটিয়েছি যতটা তোমার ছেলে কাটায়নি, তাই ভাইয়া পারলেও আমি পারি না। চৈতালি বিলি কেটে তেল ডলছে। চিত্রা ভাবছে ফরহাদের কথা। অনেকক্ষণ সবাই একসাথে সময় কাটানোর পর আচমকা চিত্রার নজর গেল ব্যালকনির দিকে। ওদিকে কারো অবয়ব দেখা যাচ্ছে। চিত্রা আরেকটু দেখতে মাথাটা পিছিয়ে নিয়ে গেল চৈতালির মুখ বরাবর। চৈতালি চুল টান দিয়ে মাথা নামিয়ে বলে, নিচের দিকে তেল দিতে দে। চিত্রা ব্যথা পাওয়ার স্থানে হাত দিয়ে ব্যালকনিতে চোখ রাখে। কেউ একজন উকি দিচ্ছে। আচমকা ফরহাদের মাথা দেখতে পায়। ফরহাদ নিজেও এতগুলো মানুষ দেখে ঘাবড়ে সরে যায়। চিত্রা চোখ বড় বড় করে মনে মনে বলে, আস্তাগফিরুল্লাহ, এই সময়ে এখানে কেন? হায় আল্লাহ, সবাই দেখলে আমি শেষ। চৈতালি রাগ করে বলে, কি রে, কি হলো? চিত্রা চুপ করে আছে। খাটের এমন স্থানে আছে যেখান থেকে ব্যালকনি আছে কাছে। অন্যরা আবার ব্যালকনি থেকে অনেক দূরে বসে আছে, তাই ব্যালকনির কাছে ফরহাদকে চিত্রা ব্যতীত কেউই দেখতে পায় না। ফরহাদ যেই চৈতালির কণ্ঠ শুনতে পেল, অমনি দেয়ালের আড়ালে পিঠ থেকে দাঁড়ালো। ইশারা করতে একটু উকি দিতে নেয়। একদিকে মায়ের প্রশ্ন, অন্যদিকে প্রেমিকের সাক্ষাতের তারা। দুটোকে কিভাবে সামাল দেবে ভাবতে ভাবতে ফরহাদকে ইশারা দিতে গাইতে শুরু করে, তুই আর আধার ঘরের পূর্ণমাসের চান, তিলেক মাত্র না দেখিলে বাঁচে না পরাণ, অকালে ঝরিব ফুল মধু শুকাইলে, মা বাপেরে লাগাই দিব মাইসে দেখিলে। চৈতালি সহ বাকিরা হতভম্ব হয়ে শুনছে। ফালাকের মুখ ভেঙচে গেল, প্রশ্ন করে, এগুলো কি গাচ্ছ তুমি? ফালাকের কণ্ঠ শুনে ফরহাদ বুঝলো ফালাক এখানে,
তাই কোনো মতে গানের অর্থ বুঝে দিল তোর, কারণ এই ভাষাগুলো ফরহাদ খুব ভালো করেই জানে। এদিক ওদিক থেকে বিষ আনতে গিয়ে সব জায়গার মতো চাটখাই ভাষা শিখেছে। চিত্রার কাছে সব স্বীকার করেছে, তাই তো চিত্রা এই ভাষায় গাইল। চৈতালি সবাইকে দেখে নিয়ে বলে। বাইন দুয়ার কি রে? চিত্রা তুতলিয়ে বলে। আমি কি জানি, এটা তো লিরিক্স। ভালো কিছু গাইতে পারিস না? সব কিছুই তো শিখেছি, হঠাৎ এই গান গাওয়ার ইচ্ছে জাগলো তাই গাইলাম। কেন, ভালো